পুলিশ পরিবারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করতেছি আমি। দেশ ও জাতির কাছে কিছু সত্য তথ্য এবং ন্যায়সঙ্গত কিছু কথা আমি বলবো। আমি জানি না এসব কথাগুলো বলার পরে আমার অবস্থা কি হবে বা কি থাকতে পারে, সেটা আমার তক্কা করে না, পরোক্ষ করে নেওয়া। কারণ বাংলার মানুষের জন্য কথা বলতে হবে, নিজের জন্য কথা বলতে হবে, সমাজের জন্য কথা বলতে হবে। সর্বপ্রথম আমাদের এই ভিকটিম পুলিশ দাবি দাবার বাইরে গিয়ে একটা কথা বলি। সবচেয়ে দুঃখজনক বিষয়, এই বাংলাদেশকে নিয়ে, সরকারকে নিয়ে, পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে নেককারজনক স্বৈরাচারদের সাথে যে বেনজির, সাবেক আইজি বেনজির ভার্চুয়াল মিটিং করলো, এত বড় একটা সমাজবিরোধী, রাষ্ট্রদ্রোহিতার সামিল একটা বক্তব্য পেশ করলো। দুঃখজনক হলে সত্য, বক্তব্য পেশ করার এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার এই বিষয়ে কোনো প্রকারের মন্তব্য কিংবা বিবৃতি দেয়নি। এটা অতীব দুঃখজনক এবং এই কারণে আমরা আতঙ্কিত, এই ভিকটিম পুলিশ পরিবার আতঙ্কিত। কারণ এখনো সেই বেনজিরের 99% আইন নির্দেশনা বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টে বলবৎ রয়েছে এবং চলতেছে। এখন তার প্রমাণ নেন, এখনো হেডকোয়ার্টারে ঢুকবেন, দেখবেন বেনজিরের নাম ফলক পাবেন। পুলিশ কমিউনিটি ব্যাংকে যাবেন, পুলিশ কমিউনিটি ব্যাংকে আমি চাকরিচ্যুত 3 বছর, অথচ এখনো ওই ব্যাংকের মালিক আমি। 32,000 টাকার শেয়ার আছে আমার। কোথাও তো আমার নামটা ওখানে নাই, আমার অ্যাকাউন্টটাও হ্যাক করা। অথচ এই পুলিশ ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যায় লুটতারাজ বেনজির, তার ছবিটা কেন থাকে এখন এতে? তার ছবি এখনো কেন? এই প্রশ্ন দুইটা। এখন আমাদের মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে আমাদেরকে সম্পূর্ণভাবে বেআইনি, অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। বেআইনিভাবে চাকরিচ্যুত হয়ে আমরা বর্তমানে জুলাই বিপ্লবের পরে আমরা আইনগতভাবে, বৈধভাবে আমরা চাকরিতে পূর্ণবহালের দাবি জানাইছিলাম। আমার কথাটা বুঝবেন আগে, আমরা বেআইনিভাবে আপনাকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু আমরা এখন যখন সময় পাইছি, সুযোগ পাইছি, আমরা আইনের বলে চাকরিতে যোগদানের আমরা আবেদন করেছিলাম, দাবি করেছিলাম। কিন্তু আইনের অবমাননা করে, অপব্যাখ্যা করে পুলিশ হেডকোয়ার্টার কি বোঝাতে চাচ্ছে আমি জানি না। আমরাও তো আইনের লোক। এখন যে বিষয়টা বলতেছে পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ হেডকোয়ার্টার, আমি কয়েকটা অপরাধের বিশ্লেষণ করছি, আপনারা একটু নিবেন। এটা আমাদের জন্য খুব অতীব জরুরি। যদি একই ঘটনার কারণে, ধরেন একই ঘটনার কারণে আমাদের 5 জনের চাকরি গেছে, ওই একই ঘটনার কারণে আপিল ট্রাইব্যুনাল থেকে 2টা রায় পেয়েছে, তাকে বহাল করা হচ্ছে। একজন 1টি রায় পাইছে, তাকেও যদি বহাল করা যায়, তাহলে 4টা এটি মামলা আপিল ট্রাইব্যুনালে চলমান আছে, তাকেও তো বহাল করা যায়। ঘটনা তো একটাই। এবং যারা কি বিভিন্ন কারণে আপিল করতে পারেন নাই, তাদেরকেও তো করা যায়, কারণ পিআরবিতে আছে, প্রবিধানে আছে, 884 বলে তাকে বহাল করা যেতে পারে। একই ঘটনার কারণে এই ভিন্ন ভিন্ন মত, এই যে আইনের অপব্যাখ্যাগুলা পুলিশ হেডকোয়ার্টার করছে, এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ আইনের অপব্যাখ্যা করে আসলে এই জনগণের কাছে কি বোঝাতে চাচ্ছে আমি জানি না। এবার বহুল আলোচিত যে ড্রপ টেস্ট, এই ড্রপ টেস্ট বিষয়ে একটু কথা আপনার সাথে ক্লিয়ার করা উচিত। দেশ এবং জাতিকে এটা 1 নম্বরে জানানো উচিত আপনাদের মাধ্যমে। ড্রপ টেস্ট কেন করা হয়েছিল, ড্রপ টেস্ট প্রচলনটা কি, এটা আপনাকে জানতে হবে। এই সাবেক আইজিপি বেনজিরের একক আধিপত্যে মাদক ব্যবসায়ীকে লালন পালনের জন্যে, মাদক ব্যবসায়ীকে অবাধে ব্যবসা করতে দেওয়ার জন্যে এই পুলিশ ডিপার্টমেন্টের ড্রপ টেস্টটা প্রচলিত হয়েছিল। তার প্রমাণ আমি দিচ্ছি কিছু, আমার কথাতে বুঝতে পারবেন। ড্রপ টেস্ট শুধু করা হয় কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর, যারা মাঠ পর্যায়ে কাজ করে। এখন দেখেন, আমরা 5 জনকে ড্রপ টেস্ট করা হলো, 5 জনের ভিতরে 5 জনই ধরেন পজিটিভ, এবং 2 জনকে দেখা যাচ্ছে 2 জনের মাদক ব্যবসায়ীর সাথে খুব ভালো সম্পর্ক।
মাদক ব্যবসায়ীর সাথে খুব ভালো সম্পর্ক, মাদক ব্যবসায়ীকে লালন পালন করে, লালন পালন করার পরে এবং সেই আইজিপির পকেট ভরায় তাকে মানবিক কারণে চাকরিচ্যুত করা হয়। ও বাকি তিনজন যারা আছে তারা হচ্ছে মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার, লিস্টেড, বাংলাদেশের লিস্টেড শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। এই তিনজনকে করলো চাকরিচ্যুত মাদক সেবনের দায়ে, বাকি দুজনকে করে দিল মানবিক কারণে বদলি এবং প্রমোশন। কারণ তারা মাদক ব্যবসায়ীকে সাশ্রয় প্রশ্রয় দেয়, তাদের লালন পালন করে। এই জন্য আমি জোর গলায় বলতে পারি আরও কারণ হচ্ছে যে সকল মাদক যেগুলো আমরা রিকভারি করেছিলাম, মাদক মামলা দিছি, বাদী আমরা, সাক্ষী আমরা, সেগুলা কিন্তু কোর্টে আইন পরিচালিত হতে যেয়ে আমরা কিন্তু এখন বাধাগ্রস্ত, বিব্রত। আমাদের চাকরিচ্যুত করা হয়েছে ড্রাগ টেস্টে, ওখানে আমরা কথা বলতে পারি না। মাদক ব্যবসায়ীরা খালাস হচ্ছে, বাংলাদেশ থেকে মুখে মাদক উদ্ধার করবেন, বলবেন যে মাদক মুক্ত বাংলাদেশ চাই, আর বাংলাদেশ পুলিশকে দিয়ে লালন পালন করাবেন। আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ মাদকের আদারদাতা লালন পালনকারী বেনজির। আমি এর আগেও বলেছি, এই বেনজির বোর্ড ক্লাবের সভাপতি হয় কেমনে? ওই বোর্ড ক্লাবে কি জমজমের পানি চলে না। এই ড্রাগ টেস্টটা আমি বলি, ড্রাগ টেস্ট করার পরে ড্রাগ টেস্ট কোনো আইন নাই। কোন ক্ষমতা বলে ড্রাগ টেস্ট করে আমাকে চাকরিচ্যুত করা হবে? ড্রাগ টেস্টের আরেকটা গোপন তথ্য বলি আপনাদের, পুলিশ রাজারবাগের সরকার অনুমোদিত আইনগত বৈধতা রাজারবাগ পুলিশ হাসপাতালে ছিল না। ছিল যে কটা হাসপাতালে রাজারবাগে পজিটিভ হয়েছে, সরকার যেটাতে বৈধতা দিচ্ছে যেসব হাসপাতালগুলোকে বাইরের, ওই বৈধ হাসপাতালের রিপোর্ট নেগেটিভ। অথচ বেনজির অবৈধ হাসপাতালের রিপোর্টকে পজিটিভ করে বৈধ হাসপাতালের রিপোর্টগুলোকে অবৈধ করছে। তাহলে এখানে বেনজিরের অবশ্যই একক আধিপত্য ছিল পুলিশ ডিপার্টমেন্টে। এখন এই বিশেষ অফিসার যারা আছে তাদেরও কিন্তু আমরা বডিগার্ড ছিলাম, গার্ডম্যান ছিলাম, বাসাতে ছিলাম। আমরা কি ওই যে মদ পান করি, গাঁজা সেবন করি, ইয়াবা সেবন করি, তারা কি করে? তারা কি করে এটা আমার জানা নাই। আপনাদের মাধ্যমে প্রশ্ন থাকলো, এখন এই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টটাকে নষ্ট করছে এই বেনজির হারুনের মতো লোকেরা। এখন বিশেষ তো ড্রাগ টেস্ট নাই, বলেন এটা কেন নাই? আমি বললাম তো ড্রাগ টেস্ট একমাত্র ফাঁদ। আমি জোর গলায় চ্যালেঞ্জ করে বলতে পারি এই ড্রাগ টেস্ট আইন হয়েছে 23 সালে। তাহলে 23 সালের আগে যারাকে ড্রাগ টেস্টে চাকরিচ্যুত করা হয়েছে, কোন আইনে করা হয়েছে, কোন ক্ষমতা বলে করা হয়েছে, কোন নীতিতে করা হয়েছে, প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। এখন এবং হাসপাতাল তো বৈধতাই ছিল না। এই যে পুলিশ বলতেছে এখানে যে ফৌজদারি মামলার ক্ষেত্রে এই চাকরিচ্যুত হয়েছে, তারাকে হেডকোয়ার্টার চাকরি দিবে না। ভালো কথা, ফৌজদারি মামলা থেকে খালাস পেয়েছে। খালাস পাওয়ার পরে তার আগে তো চাকরি চলে গেছে। তাহলে ফৌজদারি মামলা যারা খাইছি আমরা, আদালত থেকে নির্দোষ প্রমাণ করছে। তাহলে ওই যে এজাহারকারী অফিসার যে এজাহারটা দাখিল করেছিল আমার বিরুদ্ধে, সেই অফিসার কি আমার মানহানি, আমার ক্ষতিপূরণের দায়ভার নিবে? অবশ্যই তাকে নিতে হবে। আমি তো খালাস, অথচ আমার চাকরিচ্যুত আমি। কারণ এইখানে বাংলাদেশ পুলিশে যে অনিয়মগুলো চলে, এগুলো বললে শেষ করা যাবে না। আরেকটা কথা আমি বলি, এই যে বহু প্রচলিত বলে ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া ঠিকানা, ভুয়া কাগজনামা, এই দেখে চাকরি গেছে। ভাই দেখেন, আপনি চাকরিতে আসার আগে রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল ভেরিফিকেশন, একটু আকার রেখার হিস্ট্রিকার ভুল থাকলে তাকে নিয়োগ দেওয়া হয় না। তাহলে আমার সব কিছু ভেরিফিকেশন ক্লিয়ার হওয়ার পরে আমি যোগদান করলাম। যোগদান করার পরে যদি এরকম কোনো কথা আসে যে ভুয়া ঠিকানায় আমার চাকরি গেল, তো এই দায়ভারটা কে নেবে? এই দায়ভারটা আমি নিয়োগপ্রাপ্ত আমি নেব, নাকি আমার ভেরিফিকেশন যারা করছিল তারা নেবে? আচ্ছা, আপনাদের মাধ্যমে এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধান, মানবাধিকার, বাংলাদেশের প্রচলিত আইন, এগুলাকে বাংলাদেশের পুলিশ অফিসাররা কখনো তোয়াক্কা করে না। তোয়াক্কা না করে এগুলোর সাথে সাংঘর্ষিক আইন তারা নিজেরাই তৈরি করে।
যেমন জানেন ফৌজদারি মামলার ক্ষেত্রে 18 সালে আইন তৈরি করা হয়েছে। ড্রপ টেস্ট, যখন দেখা যাচ্ছে ড্রপ টেস্টটা বেশি বিতর্কিত হতে যাচ্ছে, তখন 2023 সালে ড্রপ টেস্টে আইন করা হলো। তাহলে ড্রপ টেস্টে যারা 2023 সালের আগে চাকরিচ্যুত, তাদের এই দায়ভারটা কে নেবে আপনাদের মাধ্যমে জানতে চাই। বিভাগীয় মামলাগুলোর ক্ষেত্রে আমি বলি, বিভাগীয় মামলা যেগুলো রুজু করা হয় সেগুলা সম্পূর্ণটা প্রসেসিং সঠিক না এবং সম্পূর্ণটা তাদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো পরিচালনা করে। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই, আমার সাক্ষীকে জেরা করার কোনো সুযোগ নাই। কাগজ কলমে দেখবেন ঠিকই আছে, আরে বাবা আমার চাকরি চলে যাচ্ছে, আমি ওখানে সাক্ষীকে জেরা করবো না, দেখবেন লেখা আছে জেরা নাই, আমার নিচে সই। এখন একটা অসদাচরণের বিষয়ে একটা কথা বলি। অসদাচরণ যেটাকে বোঝায়, কিছু হলে বিভাগীয় মামলা বলে অসদাচরণ, আপনি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করেছেন। এখন আমি প্রমাণ দিলাম যে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাব নষ্ট করিনি, বরং আমার কার্যকলাপে আমার 17 বছর চাকরিতে আমি সারা বাংলাদেশের মান সম্মান সুনাম পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করেছি স্যার। আমি প্রমাণ দাখিল করলাম, লেখা দিল আপনার বক্তব্য গ্রহণযোগ্য না, তাহলে সন্তোষজনক না। তাহলে কি পুলিশ ডিপার্টমেন্টটা কি আগে না বাংলাদেশটা আগে? বাংলাদেশটা আগে। এখন আপনাদের মাঝে আমি একটা উদ্যোক্ত আহ্বান জানাবো। কথা